আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সার্ভিয়ারের সৌজন্যে পাওয়ার্ড বাই ডেফলনের রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডেফলন এক্সপার্ট টকের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর ফিরজানা আলী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পাইলসের কারণ, চিকিৎসা ও প্রতিকার। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন বরাবরের মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজ টিভির সকল দর্শক এবং শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি রাজ টিভিতে। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে রাজ টিভিকে দেওয়ার জন্য। এবং আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে আমাদের দর্শকদের অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন এবং উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি রাজ টিভি ফেসবুকের অফিসিয়াল পেজে লাইভ চলছে। আপনারা আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক করে সরাসরি আমাদের লাইভে সংযুক্ত হতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে আমাদের আলোচনার বিষয় আবারও বলছি, আজকের আলোচনার বিষয় পাইলসের কারণ, চিকিৎসা ও প্রতিকার। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন। আমরা তারই সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, আমরা তো আজকে মলদ্বারের একটি বিশেষ রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি এবং বিশেষত নারী পুরুষ যেই এই মলদ্বারের সমস্যায় ভোগেন, এই বিষয়ে আসলে খোলামেলা কথা বলতে বা চিকিৎসকের শরণাপন্ন হতে কিছুটা সংকোচ বোধ করেন এবং সচেতনতার প্রায়শই অভাব দেখা যায়। স্যার, শুরুতে আমি যে বিষয়টি জানতে চাই যে মলদ্বারের আসলে কি কি ধরনের জটিলতা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসেন? আসলে আমাদের দেশের মানুষ মলদ্বারের যে কোনো সমস্যা হলে সেটাকে পাইলস বলে অভিহিত করে। মলদ্বারের সাধারণ যে সমস্ত সমস্যাগুলো আমরা পেয়ে থাকি এর মধ্যে অ্যানাল ফিশার, হেমোরয়েডস, ফিস্টুলা, বাধাগ্রস্ত মলত্যাগ এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মলদ্বারের ক্যান্সার। কিন্তু ক্যান্সার এর পরিমাণ খুবই কম, কিন্তু আমাদের দেশের মানুষ সেটা নিয়ে সবচেয়ে বেশি ভীতির মধ্যে থাকে যে মলদ্বারে কোনো সমস্যা হলেই তারা মনে করলে আমার ক্যান্সার হয়ে যাবে। কিন্তু আসলে মলদ্বারের সমস্যা হলেই ক্যান্সার না। মলদ্বারের যে সমস্ত সবচেয়ে বেশি সমস্যা যেটা আমাদের দেশের মানুষ ফেস করে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে অ্যানাল ফিশার। এই জন্য আমি প্রথমেই অ্যানাল ফিশার নিয়ে কথা বলতে চাই। অ্যানাল ফিশার, ফিশার অর্থ হলো ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। যখন কোনো মানুষ খুব শক্ত মলত্যাগ করে তখন এই শক্ত মলের আঘাতে মানুষের মলদ্বারের মুখ ফেটে যায়, এটাকেই বলা হয় অ্যানাল ফিশার। এখন অ্যানাল ফিশার হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি অ্যানাল ফিশারে ভুগছেন? অ্যানাল ফিশারের লক্ষণ হলো যে আপনি মলত্যাগের সময় যদি বোধ করেন যে তীব্র ব্যথা অনুভব করেন, মলত্যাগের পরে আপনার মলদ্বারে যদি তীব্র জ্বালা অনুভব করেন, যেমন কোথাও যদি পুড়ে যায় বা কোথাও যদি মরিচ লাগে যেভাবে জ্বলতে থাকে, মলত্যাগের পরে ঠিক সেভাবে আপনি জ্বালা পোড়া অনুভব করবেন। এবং এই জ্বালা পোড়াটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এবং মলত্যাগের সময় অনেক সময় রক্তপাত হতে পারে, যে রক্তটা একদম টাটকা রক্ত যাবে এবং এটা সাধারণত শক্ত মলের গায়ে লেগে থাকে। এবং যদি ফোঁটা ফোঁটা পড়ে তাহলে হয়তো 2-1 ফোঁটা। ফিশারের কারণে রক্তপাত সাধারণত কখনোই বেশি রক্তপাত হয় না, কয়েক ফোঁটা হতে পারে এবং পায়খানার গায়ের সাথে লেগে থাকতে পারে। আর যে লক্ষণটা সেটা হলো অনেক সময় মলত্যাগের তীব্র চুলকানি অনুভব হতে পারে অথবা মলদ্বারটা অনেক সময় ভেজা ভেজা অনুভব হতে পারে। এখন এইটা হলো লক্ষণ। এখন মূল সমস্যাটা কি আমি একটু স্লাইডে যেতে চাচ্ছিলাম। নেক্সট স্লাইড, নেক্সট। এই যে এটা হচ্ছে ফিশার, এটা হলো যে মলদ্বারের পেছন দিকে একটা ফেটে গেছে, এটাই হচ্ছে ফিশার। মানুষ যখন শক্ত পায়খানা শক্ত মল ত্যাগ করে তখন এই মলের আঘাতে মলদ্বারের পেছন দিকটা ঠিক একইভাবে ফেটে যায়। নেক্সট স্লাইড। পরবর্তী স্লাইডে যান। আমাদের পিসিআর এ যে আছেন পরবর্তী স্লাইডে যান। এটা পিসিআর থেকে না, এটা সার্চ ওইখান থেকে করতে হবে। প্রেজেন্টেশন সার্চ দিছে, পিসিআর দেয়নি। আচ্ছা,
স্যার কোনো কি জটিলতা হচ্ছে এক্ষেত্রে না, স্লাইডের? চেঞ্জ করা যাচ্ছে না। স্টপ দেন, স্টপ শেয়ার। আচ্ছা, স্যার নতুন করে আবার শেয়ারটা দেন, তাহলে হবে। দেখা যায়? স্যার এখনো আসেনি কিছু। জি এখন স্যার আসছে? এখন এসেছে। জি স্যার এখন এসেছে। এখন এসেছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, যে এই স্লাইডে যেটা দেখা যাচ্ছে, ফিশারের মূল সমস্যা হলো যে আমাদের এটা হচ্ছে আমাদের মলদ্বার। এই মলদ্বারের চারপাশে অনেক মাংসপেশি থাকে। এই মাংসপেশির মূল কাজ হচ্ছে মলদ্বারের মুখটাকে বন্ধ করে রাখে এবং এটা এয়ার টাইট, ওয়াটার টাইট থাকে, যাতে কোনো প্রকারের লিকুইড বা বাতাস যেন কোনোভাবে এসকেপ না করে বের হয়ে যায় মলদ্বার দিয়ে। এখন যখনই এই মলদ্বারের মুখ শক্ত মলত্যাগ কারণে ফেটে যায়, তখন হয় কি এই মলদ্বারের ভিতরের দিকে যে মাংসপেশিটা থাকে সেটা সেটা আমাদের ইচ্ছার অধীন না। বাইরের দিকে যেটা থাকে সেটা আমরা ইচ্ছা করলে ওটাকে সংকুচিত করতে পারি, প্রসারিত করতে পারি, কিন্তু মলদ্বারের ভেতরের দিকে যে মাংসপেশিটা থাকে সেটা আমাদের নিয়ন্ত্রণ না। সেই মাংসপেশিটা ফেটে যাওয়ার সাথে সাথে সংকুচিত হয়ে যায় এবং ওইটা ইচ্ছা করলে আমরা তখন আর ওটাকে প্রসারিত করতে পারি না। এটা হচ্ছে মূল সমস্যা। ফলে এই মলদ্বারের সংকোচনের ফলে পরবর্তীতে মানুষ মলত্যাগ করতে গিয়ে প্রচন্ড ব্যথা পায় এবং প্রচন্ড কষ্ট অনুভব করে। এক্ষেত্রে এর চিকিৎসা হলো যে যেহেতু শক্ত মলত্যাগের কারণে এই সমস্যাটা হয়, সেহেতু প্রথম যেটা করতে হবে, মল যেন কোনোভাবেই শক্ত না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবস্থা হলো লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ খাবারের পরিবর্তন, যেমন আঁশ জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, এবং পরিমিত পরিমাণে পানি খেতে হবে যাতে মলটা কোনোভাবে শক্ত না হয়। দ্বিতীয় পর্যায়ে কিছু ঔষধ আছে বা অয়েন্টমেন্ট আছে যেগুলো দিলে এই সংকুচিত মাসলটা মাংসপেশিটা প্রসারিত হতে পারে। আর যখন দেখা যাবে যে এই চিকিৎসাটা প্রায় 3 থেকে 4 সপ্তাহ নেওয়ার পরে কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমাদেরকে অপারেশনের কথা বা সার্জারির কথা চিন্তা করবো। সেই সার্জারিটা কি, যে মাংসপেশিটা সংকুচিত হয়ে আছে, যেটা আর কোনোভাবেই প্রসারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন আমরা অপারেশন করে সেই মাংসপেশিটাকে কেটে দিই এবং এটা পার্মানেন্ট এবং এটা আর কখনোই পরবর্তীতে আর দেখা দিবে না। আর যদি এই চিকিৎসা গ্রহণ করা না হয় তাহলে কি হবে, এই যে মাংসপেশিটা সংকুচিত হতে থাকে, মাংসপেশিটা সংকুচিত হতে 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 এমন এক সময় আসবে যে সেই ব্যক্তির পক্ষে মলত্যাগ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য এক সময় গিয়ে তাকে অবশ্যম্ভাবীভাবেই সার্জারি করতে হবে। এর পরবর্তী যে সমস্যাকে মানুষ পাইলস বলে অভিহিত করে থাকে সেটা হচ্ছে হেমোরয়েডস। হেমোরয়েডসটা কি? হেমোরয়েডস হলো আমাদের মলদ্বারের মুখে অনেক রক্তনালী থাকে। হেমোরয়েডস হলো এই রক্তনালীগুলো কখনো কখনো ফুলে যায়। যখন এই রক্তনালীগুলো ফুলে পড়ে এবং ঝুলে পড়ে সেটাকেই বলি হেমোরয়েডস, কিন্তু সাধারণ মানুষ এটাকে পাইলস বলে থাকে। স্যার পরবর্তী স্লাইডটা, স্যার হেমোরয়েডের যে স্লাইডের কথা বলছেন সেই স্লাইডটি স্যার দেখা যাচ্ছে না। দেখা যায়? স্যার আসছে। আসছে তাই না? জি স্যার আসছে। আচ্ছা, এটা হচ্ছে হেমোরয়েড। এটা হচ্ছে মলদ্বারের মুখে রক্তনালী, যে রক্তনালীটা ফুলে গেছে। এই রক্তনালীটা সাধারণত মলদ্বারের যে মাংসপেশি থাকে সেই মাংসপেশির সাথে এক প্রকার খুবই সূক্ষ্ম সুতার মতো ফাইবার দিয়ে আটকানো থাকে। যখন মানুষ
দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, দ্যাট মিনস শক্ত মলত্যাগ করতে থাকে, তখন শক্ত পায়খানা মানুষ বের করার জন্য অনেক বেশি ইফোর্ট দেয়, বা যেটাকে বলে আমরা বাংলা ভাষায় বলি কোদ দেওয়া, এবং ইংরেজিতে বলি স্ট্রেইন করে। সেই স্ট্রেইন করার ফলে এই রক্তনালীগুলোতে বেশি পরিমাণে রক্ত জমা হয়, এবং রক্ত জমা হওয়ার কারণে এই রক্তনালীগুলো ফুলে পড়ে। এবং যখন এই শক্ত পায়খানাটা বের হয়, তখন এই পায়খানার ঘর্ষণে যে ফাইবারগুলো থাকে, যে রক্তনালীগুলো মাংসপেশির সাথে আটকানো থাকে, সেই ফাইবারগুলো প্রথমের দিকে লুজ হয়ে যায়, শিথিল হয়ে যায়, পরবর্তীতে এই ফাইবারগুলো ছিঁড়ে যায়। ফলে প্রথম দিকে কি হবে, এই যে ফোলা রক্তনালীটা মলদ্বারের ভেতরেই থাকে, কোনো কিছু বের হবে না প্রাথমিকভাবে। পরবর্তীতে কি হবে, এই পায়খানা করার সময় রক্তনালীটা একটা পুটলির আকারে বাইরে বের হয়ে আসবে। এর পরবর্তীতে বাইরে বের হয়ে আসবে, আর ভিতরে যাবে না, বাইরেই থাকবে। এখন আপনার যে হেমোরয়েডস হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? এই হেমোরয়েডস এর লক্ষণ হলো যে রক্তপাত হবে। ফিশারে যেমন খুবই সামান্য পরিমাণে রক্ত যায়, পায়খানার গায়ের সাথে লাগানো থাকে, অথবা 2-1 ফোঁটা যায়। হেমোরয়েডস এর রক্তপাত কিন্তু ঠিক এভাবে হয় না। হেমোরয়েডস এর রক্তপাতের পরিমাণটা হয় বেশি। ফিশারে যেমন রক্তপাতের সাথে সাথে প্রচন্ড ব্যথা অনুভূত হয় মলদ্বারে, কিন্তু হেমোরয়েডসে কিন্তু কোনো প্রকার ব্যথা অনুভব হবে না। কোনো প্রকার ব্যথা অনুভব ছাড়াই আপনি যখন মলদ্বার দিয়ে অনবরত পায়খানা মলত্যাগ করার সময় অনবরত ফোটে 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 রক্ত পড়তে থাকবে, একদম টাটকা রক্ত, তখন আপনি বুঝবেন যে আপনার মলদ্বারে হেমোরয়েডস এর সমস্যা আছে। এবং এই হেমোরয়েডস এর 4টা ধাপ আছে। প্রথম ধাপে এই যে রক্তনালীটা ফুলে যায়, এই রক্তনালীটা মলদ্বারের ভেতরেই থাকে, শুধুমাত্র মলত্যাগের সময় ফোটে ফোটে রক্ত যায়, একদম এই রক্তটা হবে টাটকা রক্ত এবং কোনো প্রকার ব্যথা ছাড়া। দ্বিতীয় ধাপে কি হবে, এই যে রক্তনালীগুলো মাংসপেশির সাথে একটা সুতার মতো ফাইবার দিয়ে আটকানো থাকবে, এই ফাইবারটা শিথিল হয়ে যাবে। ফলে মলত্যাগের সময় এই রক্তনালীটা পুটলি আকারে বাইরে বের হয়ে আসবে, আবার পায়খানা থেকে যখন সেই মানুষটা উঠে দাঁড়াবে, সেই পুটলিটা আবার ভিতরে চলে যাবে। এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হবে, এই রক্তনালীটা বাইরে পুটলি আকারে বাইরে বের হয়ে আসবে মলত্যাগের সময়, কিন্তু সে আর যখন সে উঠে দাঁড়াবে মলত্যাগ শেষে, সেই রক্তনালীর কুণ্ডলীটার ভিতরে যাবে না, তখন কি হবে, হাত দিয়ে তাকে ভিতরে ঢোকাতে হবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে কি হবে, এই রক্তনালীটা যে ফাইবার দিয়ে আটকানো ছিল, সমস্ত ফাইবারগুলোই ছিঁড়ে যাবে। তখন আর এই যখন মলত্যাগের সময় এই কুণ্ডলীটা বাইরে বেরিয়ে আসবে, তখন আর কোনোভাবেই এই রক্তনালীকে ভিতরে দেওয়া যাবে না। এটা হলো চতুর্থ ধাপ। স্যার এই যে ধাপগুলোর যে ছবিগুলো স্যার, এগুলো আসছে না স্যার, ছবিগুলো দেখা যাচ্ছে না, স্লাইডগুলো দেখা যাচ্ছে না। যেমন এটা হলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে ঠিক এভাবে থাকে যে মলত্যাগের সময় এটা অন্য সময় মলদ্বারের ভেতরে থাকবে, যখন মলত্যাগ করবে সেটা বাইরে বের হয়ে আসবে, কিন্তু আবার যখন মলত্যাগ শেষে উঠে দাঁড়াবে, তখন সেটা অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে। দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হবে, এই মলত্যাগের সময় বাইরে বের হয়ে আসবে, কিন্তু আর যখন সে উঠে দাঁড়াবে, তখন অটোমেটিক্যালি মানে অটোমেটিক্যালি সে আর ভিতরে যায়, স্বয়ংক্রিয়ভাবে ভিতরে যাবে না। তখন রোগী কি করে, হাত দিয়ে প্রেসার দিয়ে ওই রক্তকুণ্ডলীটাকে ভিতরে ঢোকায়। আর এটা হচ্ছে চতুর্থ ধাপ। এটা সবসময় বাইরেই থাকবে, কখনোই ভিতরে যাবে না। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এখন তাহলে আপনার যে হেমোরয়েডস হয়েছে, তাহলে কিভাবে বুঝবেন? আমরা যদি সংক্ষেপে আলোচনা করি, তাহলে বোঝা যায় যে আপনার মলত্যাগের সময় মলদ্বার দিয়ে অনবরত ফোটে ফোটে রক্ত পড়তে থাকবে, এবং সেই রক্তটা হবে একদম টাটকা রক্ত, এবং কোনো প্রকার ব্যথা অনুভব হবে না। এবং এই হেমোরয়েডস এর ধাপ অনুযায়ী সেটা কখনো ভিতরে থাকবে, কখনো বাইরে। প্রথম ধাপে ভিতরে থাকবে, কিছুই বের হবে না, শুধু রক্তপাত হবে। দ্বিতীয় ধাপে পায়খানা করার সময় এটা বাইরে বের হয়ে আসবে, আবার যখন মলত্যাগ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে। তৃতীয় ধাপে মলত্যাগের সময় বাইরে বের হয়ে আসবে,
কিন্তু যখন সে মলত্যাগ শেষে উঠে দাঁড়াবে তখন আর ভিতরে যাবে না, তখন তাকে হাত দিয়ে প্রেস করে ভিতরে ঢোকাতে হবে। এবং চতুর্থ ধাপে সে মল ওই রক্তপুঞ্জটা বাইরেই থাকবে, সবসময় বাইরে থাকবে, সে কোনোভাবেই তাকে ভেতরে ঢোকানো যাবে না। এটা হচ্ছে একটা হেমোরয়েডস এর লক্ষণ এবং ধাপ। এখন আসি আমরা হেমোরয়েডস এর চিকিৎসা কি করব। যে হেনল ফিশারের সময় যেটা বলেছিলাম যে জীবনযাত্রার পরিবর্তন, মানে এই হেমোরয়েডস কাদের হয়? সবার হেমোরয়েডস হয় না। কাদের হবে? যারা দীর্ঘদিন ধরে শক্ত পায়খানা, শক্ত মল ত্যাগ করতে থাকবে তাদেরই সাধারণত এই হেমোরয়েডসটা হয়। কাজেই এই প্রথম কাজ হলো এই শক্ত মলত্যাগ পরিহার করা। এর জন্য প্রথম যে কাজ আমাদের করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে সবজি, ফলমূল এবং পানি খেতে হবে। এবং প্রয়োজনে আমরা ইসবগুলের ভুসিও আমরা খেতে পরামর্শ দিয়ে থাকি। এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকাংশে সহায়তা হয়। এই জন্য রেগুলার ব্যায়াম করতে হবে আমাদের। এবং রিচ ফুড যেগুলো আছে সেই রিচ ফুড পরিত্যাগ করতে হবে। এবং আমরা যে আমাদের জীবনযাত্রায় এখন আসলে আমরা সবাই সেডেন্টারি ওয়ার্কার, মানে সবসময় আমরা বসে বসে কাজ করি, সেই বসে বসে কাজ করা আসলে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তাহলেও এই জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে প্রথম ধাপ হেমোরয়েডস চিকিৎসা। স্যার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্যার এই ক্ষেত্রে আমি একটু সংযুক্ত করতে চাই যে অ্যানাল ফিশার এবং হেমোরয়েড দুটোরই প্রাথমিক চিকিৎসা স্যার আপনারা মানে শুরুতেই আসলে অপারেশন প্রয়োজন হচ্ছে না। যদি জীবনযাত্রার মান এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করা হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা বোঝা গেল স্যার যে শুরুতে আসলে আপনারা খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানে পরিবর্তনের কথা বা পরামর্শ দিয়ে থাকেন। জি, আমরা প্রথম দিকে যখন আসে রোগীরা, আমরা কিন্তু প্রথমেই অপারেশনের কথা বলি না। যেমন হেমোরয়েডস এর ক্ষেত্রে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে আমরা কিন্তু অপারেশনের কথা বলি না। প্রথম ধাপে তো অপারেশনের কথা বলি না। প্রথম ধাপে আমরা সাধারণত জীবনযাত্রার মান পরিবর্তনের কথা বলে থাকি। তার মধ্যে উচ্চ আঁশযুক্ত খাবার গ্রহণ, পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ, ফলমূল খাওয়ার কথা বলি। এরপরে রেগুলার ব্যায়াম করার কথা বলে থাকি। রিচ ফুড যেগুলো আছে সেগুলো হচ্ছে পরিত্যাগ করার কথা বলি এবং যতটুকু সম্ভব বসে বসে কাজ করা এটা পরিত্যাগ করতে বলি। আর কিছু কিছু ঔষধও আছে যেগুলো খেলে অনেকটা এগুলো উন্নতি হয়, সেগুলো ওষুধ দিয়ে থাকি প্রথমে। এরপরে হেমোরয়েডস এর দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যদি এই সমস্ত মেজারমেন্ট নেওয়ার পরে কোনো উন্নতি না হয় তাহলে বেশ কিছু আমরা চিকিৎসা পদ্ধতি আছে দ্বিতীয় ধাপে গিয়ে। যেমন একটা হলো ইনজেকশন, ইনজেকশন দেওয়ার কথা বলি। ইনজেকশন অবশ্য প্রথম ধাপেও দেওয়া যায়, দ্বিতীয় ধাপেও দেওয়া যায়। তবে এটা আসলে খুব বেশি এখন আর বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি নয়। আগে খুব বেশি ব্যবহৃত হতো, এখন আর এই ইনজেকশন খুব বেশি ব্যবহৃত হয় না। দ্বিতীয় যেটা সেটা হলো যে দ্বিতীয় ধাপে যদি আমরা প্রথম যে চিকিৎসার কথা বললাম, জীবনযাত্রার পরিবর্তন, ওষুধ, এগুলো যদি পরিবর্তন না হয় এবং এই হেমোরয়েডটা যদি হেমোরয়েডের সাধারণত 3টা পজিশনে থাকে, মলদ্বারের 3টা পাশে থাকে। যদি কখনো কখনো একটা পাশে থাকে তখন আমরা রাবার ব্যান্ড লাইগেশনের কথা বলি। মানে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা মাথায় রাবার দেওয়া থাকে, রাবারটা যদি আমরা ওই হেমোরয়েডস এর গোড়ায় পরিয়ে দিতে পারি তাহলে সেই হেমোরয়েডসটা খসে পড়ে যেতে পারে। 5 থেকে 7 দিন পরে সেটা খসে পড়ে যায়। এটা একটা চিকিৎসা পদ্ধতি। কিন্তু যেটা যদি একটা পজিশনে থাকে তাহলে শুধুমাত্র রাবার ব্যান্ড লাইগেশন সম্ভব। সাধারণত 3টা পজিশনে থাকলে রাবার ব্যান্ড লাইগেশন সম্ভব না। যদি 3টা পজিশনে থাকে তাহলে আমরা কি করি, যদি আগের চিকিৎসা পদ্ধতি কোনো কাজ না করে তাহলে আমরা অপারেশনের কথা বলে থাকি। সাধারণত আমরা প্রথম ধাপে কখনোই অপারেশনের কথা বলি না। দ্বিতীয় ধাপে এসেও আমরা শুরুতেই অপারেশনের কথা বলি না। প্রথমে জীবনযাত্রার মানের পরিবর্তন, ঔষধ দিয়ে এরপরে যদি 2-3 থেকে 3 মাস আমরা দেখি যদি কোনো উন্নতি না হয় তাহলে আমরা নেক্সট গিয়ে আমরা অপারেশনের কথা বলি। এই হেমোরয়েডস এর অপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বহুল প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে লং অপারেশন, যেটাকে বলে একটা মেশিন দিয়ে, একটা স্টেপলার মেশিন দিয়ে অপারেশন, যেটাতে যে হেমোরয়েডের কুশন যেটা বলে, হেমোরয়েডাল কুশন যেটা থাকে সেটা কেটে সাথে সাথে একসাথে স্টেপলার হয়ে যায়। সাধারণত হাতে কেটে অপারেশন করা যায়, কিন্তু হাতে কেটে অপারেশন করলে মলদ্বারে অনেক ঘা থাকে, সেই ঘা শুকাতে অনেক সময় লাগে, অনেক ব্যথা হয়, অনেক সময় মলদ্বারের মুখটা পরবর্তীতে সরু হয়ে যেতে পারে। সেজন্য আমরা আসলে এখন হাতে কেটে অপারেশন খুব কম করে থাকি। এখন মেনলি করি যেটা সেটা হলো এই স্টেপলার ডিভাইস দিয়ে
হেমোরয়েডাল কুশন যেটা থাকে সেটা আমরা কেটে একবারের সাথে সাথে স্ট্যাপলিং হয়ে যায়, ফলে মলদ্বারে কোনো ঘা থাকে না এবং ব্যথাও অপেক্ষাকৃত অনেক কম হয়ে থাকে এবং এর জটিলতাও কম এবং এর সাকসেস রেটও বেশি। এটা হচ্ছে একটা হাতে কেটে অপারেশন যেটাতে 3 পাশে ঘা থাকে এবং অনেক ব্যথা হয় এবং পরবর্তীতে অনেক সময় মলদ্বারের মুখটা সরু হয়ে যেতে পারে। আরেকটা আছে যে আমরা ওই যে রক্তনালীগুলো ফুলে গিয়ে হেমোরয়েড হয় সেই রক্তনালীটা বেঁধে দিতে পারি, কিন্তু এগুলো আসলে খুব বেশি কার্যকারী পদ্ধতি না, ফলে আমাদের সেটা খুব বেশি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি না। আরেকটা হচ্ছে লেজার। ইদানিং লেজারের কথা খুব শোনা যাচ্ছে যে হেমোরয়েডের চিকিৎসায় লেজার ব্যবহৃত হচ্ছে, তবে গবেষণায় দেখা গেছে যে লেজারের পুনরায় হেমোরয়েড হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্রায় 43 থেকে 45% ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 4 বছর পরে পুনরায় হেমোরয়েড হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখনো ওইভাবে লেজারের চিকিৎসা ব্যাপকভাবে শুরু হয়নি। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি যে চিকিৎসা পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে লং অপারেশন। তবে লেজার চিকিৎসায় ব্যথা কম হয়, ঘা কম হয়, কিন্তু এটার পুনরায় হেমোরয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য আমাদের দেশে এটা এখনো অত বেশি জনপ্রিয় হয় নাই। এর পরবর্তীতে আসি আরেকটা কমন যে সমস্যা মলদ্বারের, সেটা হলো মলদ্বারের ফোড়া। অনেক সময় আমাদের দেশের মানুষ মলদ্বারের ফোড়ায় ভুগে থাকে। যে কিভাবে বুঝবেন যে আপনার মলদ্বারে ফোড়া হয়েছে? হঠাৎ করে মলদ্বারে তীব্র ব্যথা অনুভূত হয়, যে মলদ্বারের কোনো এক পাশে হঠাৎ করে প্রচন্ড ব্যথা, এবং সেই ব্যথাটা মলত্যাগের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেমন ফিশারের ব্যথা সাধারণত মলত্যাগের পরে অনুভূত হয়, কিন্তু এই ফোড়ার ব্যথা কোন মলত্যাগের সাথে সম্পর্ক থাকবে এবং কন্টিনিউয়াস, মানে সব সারাক্ষণ মলদ্বারের আশেপাশে ব্যথা করতে থাকবে। তখন আমি বুঝবেন যে না, আপনার মলদ্বারে কোনো ফোড়া হয়েছে। এই ফোড়ার কারণ কি? ফোড়ার কারণ হলো এই যে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এই আমাদের মলদ্বারের মুখে অনেকগুলো গ্রন্থি থাকে। সেই গ্রন্থি মানুষ যখন মল ত্যাগ করে তখন এই মলের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের ফরেন বডি বলি আমরা, যেটা যেমন হচ্ছে ফিশ বোন, মাছের কাঁটা, এই জাতীয় অনেক কিছু থাকে, যেটা মলদ্বার দিয়ে পাস করার সময় এটা ওই গ্রন্থির মধ্যে যদি ঢুকে যায় তখন ওই গ্রন্থিতে ইনফেকশন হয়ে এই জায়গাতে পুষ হয়ে পাশ দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে এবং একসময় গিয়ে চামড়ার নিচে এই পুষটা জমা হয়। পরবর্তীতে এই ফোড়াটা ফেটে গিয়ে ফিস্টুলা তৈরি হতে পারে। যখনই আপনি দেখবেন যে এই ধরনের আপনি সারাক্ষণ মলদ্বারে ব্যথা অনুভব করছেন, তখন আর কোনো প্রকার দেরি না করে একজন বিশেষজ্ঞ সার্জন বা যদি সম্ভব হয় তাহলে একজন কলোরেক্টাল সার্জনের সাথে যোগাযোগ করবেন। এরপরে আসি আমরা পরবর্তী যে কমন সমস্যাটা আমাদের দেশের মানুষ মলদ্বারে অনুভব করে, সেটা হচ্ছে ফিস্টুলা। এই ফিস্টুলা হচ্ছে মলদ্বারের সব থেকে জটিল সমস্যা, কারণ এই ফিস্টুলার চিকিৎসা করা সব থেকে জটিল। আমাদের দেশে যে একটা কথা বহুলভাবে প্রচলিত আছে যে পাইলসের অপারেশন করলে আবার হতে পারে, এটা আসলে সব মলদ্বারের সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা বিশেষ করে প্রযোজ্য এই ফিস্টুলার ক্ষেত্রে। এই ফিস্টুলা 2 রকম হতে পারে, একটা হচ্ছে সরল ফিস্টুলা, দ্যাট মিনস সিম্পল ফিস্টুলা, একটা হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলা। সিম্পল ফিস্টুলা ওই ফিস্টুলা যেটা একবার চিকিৎসা করলে ভালো হয়ে যায়, সেটা হচ্ছে সিম্পল ফিস্টুলা। জটিল ফিস্টুলা কোনটা? যেটা একবারে চিকিৎসা করা সম্ভব নয়, সেটা হচ্ছে জটিল ফিস্টুলা। আসলে ফিস্টুলা জিনিসটা কি? ফিস্টুলা হলো একটা মলদ্বারের সাথে একটা অস্বাভাবিক রকমের একটা নালী তৈরি হয়, যেটার একটা মুখ থাকে, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, একটা মুখ থাকবে মলদ্বারের ভেতরে এবং আরেকটা মুখ থাকবে মলদ্বারের বাইরে। এই ভিতর দিকে একটা নালী হয়ে যায়। এই নালীটার চিকিৎসা কি? যে যে নালীটা থাকবে, নালীটা যদি ফেড়ে ফেলা হয় তাহলে, এই যে এইভাবে যদি ফেড়ে ফেলা হয় তাহলে চিকিৎসা শেষ। কিন্তু সমস্যা হলো এই যে এই মলদ্বারের চারপাশে আমাদের অনেক মাংসপেশি থাকে। সেই মাংসপেশিটা আমাদের মলটাকে কন্ট্রোল করা বা ধরে রাখতে আমাদের সাহায্য করে, এবং সেই মাংসপেশির ভিতর দিয়েই এই ফিস্টুলা যে অস্বাভাবিক রকমের নালীটা বের হয়ে আসে, এবং এই নালীর উপরে যতখানি মাংসপেশি থাকবে ততখানি মাংসপেশিটাই কেটে দিতে হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই ফিস্টুলাটা এত বেশি মাংসপেশির ভেতর দিয়ে যায় যে যদি আমরা এই পুরা মাংসপেশিটা একবারে কেটে দিই তাহলে মলদ্বার ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সমস্যা, সেই ক্ষেত্রে আমরা এই ফিস্টুলার অপারেশনটা একবারে করতে পারি না। সেক্ষেত্রে ধাপে ধাপে আমাদের এই ফিস্টুলার অপারেশনটা করতে হয়।
কখনো দুইবার, কখনো 3 বার, 4 বার, এমনকি অনেক সময় 5বারও লাগতে পারে এই অপারেশন। সেক্ষেত্রে অনেক রকমের ফিস্টুলা চিকিৎসা পদ্ধতি আছে, অনেক রকমের পদ্ধতি আছে। একটা হলো যে সবচেয়ে বহুল প্রচলিত, যেটা যদি খুব সরল ফিস্টুলা হয় তাহলে একবারে কেটে দেওয়া, যতটুকু আছে ততটুকু কেটে দিলে। কিন্তু অনেক সময় এরকম অনেকগুলো ফিস্টুলার মুখ থাকতে পারে, যেটা জটিল ফিস্টুলা, সেই সমস্ত জটিল ফিস্টুলা অপারেশন একবারে করা সম্ভব হয় না। এই যেমন এটা একটা ফিস্টুলা, সরল ফিস্টুলা, সেই সরল ফিস্টুলাটা একবারে কেটে দিয়ে অপারেশন একবারে শেষ। কিন্তু কিছু কিছু আছে, যেমন যেটা দেখালাম যে অনেকগুলো মুখ থাকে, সেই সমস্ত ফিস্টুলার ক্ষেত্রে অপারেশন একবারে সম্ভব হয় না। যেমন এটা আছে একবারে, যেমন এটা হচ্ছে একটা সরল ফিস্টুলা, সেই সরল ফিস্টুলা অপারেশনটা এই যে নালীর উপরে যতখানি মাংসপেশি ছিল আমরা কেটে দিচ্ছি, ফলে এই ফিস্টুলা অপারেশন একবারে শেষ। কিন্তু এই যে একটা ফিস্টুলা, অনেকগুলো নালী আছে, ফলে এই ফিস্টুলা একবারে করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা ধাপে ধাপে অপারেশন করতে হবে, কারণ যদি একবারে অপারেশন করা হয় তাহলে এই মলদ্বার ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সেজন্য এই ফিস্টুলা অপারেশন করার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো যে আমরা লিফট বলা হয়, যে আমরা ফিস্টুলা যে অস্বাভাবিক নালী থেকে আমরা এক জায়গায় বেঁধে দিই। এটাতে সুবিধা হলো যে এই মলদ্বার ধরে রাখার ক্ষমতা সাধারণত এই ক্ষেত্রে নষ্ট হয় না। এমনি ভাবে অনেকগুলো পদ্ধতি আছে, যেটা আসলে সাধারণ মানুষ বুঝবেন, এটা মেডিকেল টার্মস। একটাই কথাই বলে রাখি যে এই ফিস্টুলা যখন জটিল ফিস্টুলা হয়, সেই ফিস্টুলা চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে, যেটা আমরা এক একটা ফিস্টুলার ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। এটা হলো আমাদের মলদ্বারের মোটামুটি কমন সমস্যা, যেটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে এবং যেটাকে পাইলস বলে অভিহিত করে থাকে। এর মধ্যে প্রথম আছে অ্যানাল ফিশার, দ্বিতীয়ত হেমোরয়েডস, তৃতীয়ত মলদ্বারের ফোড়া, চতুর্থ ফিস্টুলা। স্যার, খুব সুন্দর করে আমরা আসলে দেখলাম যে আসলে মলদ্বারে কি কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন, এবং এরই মধ্যে স্যার কারণ প্রসঙ্গে যদি আসতে চাই, যে আমাদের দর্শকরা যারা এই লাইভ দেখছেন তারা হয়তো বা জানতে চান, এর মধ্যে স্যার কারণের মধ্যে একটি কথা বলছিলেন যে যারা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা যাদের হচ্ছে, তাদের আসলে এই ধরনের জটিলতা শুরুতেই স্যার যেটা অ্যানাল ফিশার এবং হেমোরয়েডের কারণের ক্ষেত্রে কিন্তু বলছিলেন, এবং স্যার ফোড়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কারণ জানলাম, ফিস্টুলা হওয়ার ক্ষেত্রেও স্যার কিছু কারণ জানলাম। এই যে স্যার জীবনযাত্রার মানের পরিবর্তনের কথা বলা হচ্ছে বা খাদ্যাভ্যাসের মানের পরিবর্তনের কথা বলা হচ্ছে, স্যার সবসময় কি যারা আসলে এই খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানের পরিবর্তন করছে না, তাদের কি রিপিটেড ভাবে আসলে এই ধরনের সমস্যাগুলো হওয়ার প্রবণতা কেমন থাকছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? জি, আসলে এই যে মলদ্বারের যে সমস্যাগুলো, এটা সবার হয় না। যাদের জীবনযাত্রার মানে জীবনযাত্রা ওইভাবে পরিচালন করেন, বিশেষ করে যারা কম আঁশযুক্ত খাবার খায়, যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদেরই সাধারণত এই মলদ্বারের সমস্যাগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে প্রথমেই যে এই মলদ্বারের সমস্যা এড়িয়ে চলার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জীবনযাত্রার মানের পরিবর্তন। সেটা হলো যে অধিক আঁশযুক্ত খাবার খেতে হবে, ফলমূল সবজি বেশি করে খেতে হবে, পরিমিত পরিমাণে পানি খেতে হবে, এবং সম্ভব হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে আমাদের অনেকাংশেই আমরা এই মলদ্বারের সমস্যা এড়িয়ে চলতে পারবো। পরামর্শগুলো দিয়েছিলেন যে জীবনযাত্রার মানের পরিবর্তনের কথা, খাদ্যাভ্যাসের মানের পরিবর্তনের কথা স্যার আপনি বলছিলেন। স্যার এই ক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন একটু সংযুক্ত করতে চাই, যে স্যার কাদের বেশি হয়? সেক্ষেত্রে কিন্তু প্রায়শই উঠে আসে যে নারীদের আসলে এই ধরনের জটিলতাগুলো বেশি হচ্ছে। আসলে এই বিষয়টা কতটা যৌক্তিক? জি, আপনার কথা অবশ্যই যুক্তিযুক্ত। নারীদের এই সমস্যাটা বেশি হয়, কারণ নারীদের একটা সমস্যা হলো যে জীবনযাত্রার পদ্ধতি একটা, যে তারা সবজি কম খায়, ফলমূল কম খায়, পানি কম খায়, একটা সমস্যা। আরেকটা হলো কিছু শরীরের ভিতর দিককার সমস্যা, সেটা হলো যে হরমোনাল সমস্যা। নারীদের যে হরমোনাল সমস্যা, যেটা ইস্ট্রোজেন বেশি থাকে, ইস্ট্রোজেন বেশি থাকার কারণে যে স্মুথ মাসল থাকে, যেটা কোলনের যে স্মুথ মাসল, এগুলো রিল্যাক্স থাকে, ফলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা এমনিতেই বেশি থাকে। আবার তারপরে যদি জীবনযাত্রার মানের পরিবর্তন না করে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা না করে, তাহলে তাদের এই সমস্যাটা বেশি। এই জন্য দেখা গেছে নারীদের ক্ষেত্রে এই অ্যানাল ফিশারের সমস্যাটা বেশি। পুরুষদের ক্ষেত্রে নারীদের মধ্যে অ্যানাল ফিশারের সমস্যাটা বেশি দেখা যায়, কারণ এমনিতেই তাদের একটা যে হরমোনাল সমস্যা, তারপরে আবার তার জীবনযাত্রার পদ্ধতিগত সমস্যার কারণে এই সমস্যাটা নারীদের মধ্যে বেশি দেখা যায়।
স্যার পরামর্শ কি তাহলে নারীদের ক্ষেত্রে একই রকম থাকবে, যে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মানের পরিবর্তন, নাকি স্যার সাথে আরো কিছু পরামর্শ তাদের জন্য থাকবে স্যার? নারীদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে, যেহেতু তাদের একটা শারীরভিত্তিক একটা সমস্যা, যেটা সমস্যা ঠিক বলবো না, শারীরভিত্তিক একটা ইয়ার কারণে যাতে তাদের এই হেমোরয়েড বা ফিশার মানে কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতাটা বেশি থাকে। কাজে তাকে সেটাকে প্রিভেন্ট করার জন্য তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে যে খাবার দাবার, যেমন অধিক আশযুক্ত খাবার গ্রহণ, পরিমিত পরিমাণ পানি পান করা, এবং এই নারীদের ক্ষেত্রে সাধারণত তাদের সন্তান যখন প্রসব সম্ভাবনা হয় বা ডিউরিং প্রেগনেন্সিতে এই সমস্যাগুলো বেশি হয়। কাজেই সেই সময় আরো বেশি সতর্ক হতে হবে এবং প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন বা সম্ভব হলে কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। অসংখ্য আমি ধন্যবাদ আরেকটা স্যার। বিষয় বলে রাখি। স্যার এখানে আরেকটা প্রশ্ন আমি করব, সেই ক্ষেত্রে স্যার হচ্ছে অনেক সময় আমাদের যেহেতু সচেতনতার অভাব আছে, অনেক মানে রুগীরা মনে করেন যে পায়েস থেকে আসলে ক্যান্সার হতে পারে কিনা। স্যার এই যে বিষয়টা উঠে আসে বারবার, আসলে এটা কতটা যৌক্তিক? পায়েস থেকে জি, কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আসলে কিনা? আমরা জি জি আমরা যখন আমি যে চেম্বারে রোগী দেখি, সমস্ত রোগীরা যখন আসে খুবই উদ্বিগ্ন যে মলদ্বারে রক্ত গেছে মানেই তারা ধরে নেয় যে তাদের ক্যান্সার হয়ে গেছে। আসলে বিষয়টা সঠিক নয়, কারণ আমি যে সাধারণ সমস্যাগুলোর কথা বললাম, প্রথমে হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার থেকে আসলে কখনোই ক্যান্সার হয় না। দ্বিতীয় হচ্ছে হেমোরয়েডস। হেমোরয়েডস থেকে কখনোই ক্যান্সার হয় না। হেমোরয়েডস হচ্ছে দর্শক, আমরা এতক্ষণ মলদ্বারের বিভিন্ন জটিলতার কথা জানলাম। স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ দিয়েছিলেন। মলদ্বারের বিভিন্ন জটিলতার মধ্যে উঠে আসলো হেমোরয়েড, অ্যানাল ফিশার, ফিস্টুলা এবং অ্যাবসেস বা ফোড়া। স্যার আমাদের সাথে আবারও সংযুক্ত হয়ে গেছেন। স্যার যে বিষয়টি বলছিলেন স্যার, নেটওয়ার্কজনিত জি জি জটিলতার জি কারণে বলছিলাম যে জি দুঃখিত, যে বলছিলাম যেটা যে অ্যানাল ফিশার এবং হেমোরয়েডস, হেমোরয়েডস এবং অ্যানাল ফিশার থেকে কখনোই আসলে ক্যান্সার হয় না। আরেকটা থাকলো ফিস্টুলা। ফিস্টুলার ক্ষেত্রে ক্যান্সার হতে পারে, তবে সেই ফিস্টুলা যদি আমাদের শরীরে 20 বছরের অধিক সময় ধরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফিস্টুলা থেকে ক্যান্সার হতে পারে। তবে 20 বছরের আগে সাধারণত ফিস্টুলা থেকে কখনোই ক্যান্সার হয় না। কাজেই অ্যানাল ফিশ মানে মলদ্বারে রক্ত পড়লেই যে আপনার ক্যান্সার হয়ে গেছে, এই বিষয়টা আসলে একদমই ঠিক না। কাজে এই বিষয় নিয়ে কখনো এরকম উদ্বিগ্ন হওয়া ঠিক না। কাজে মলদ্বারে কোনো সমস্যা দেখা দিলে আপনি একজন বিশেষজ্ঞ সার্জন, যদি সম্ভব হয় তাহলে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন, যাতে আপনার মানে উদ্বিগ্নের দিকটা আপনি কমাতে পারেন। এবং প্রাথমিক দিক দিয়ে চিকিৎসা নিলে আপনি সেটা সম্পূর্ণরূপে এটা চিকিৎসা সম্ভব এবং কোনো প্রকার অপারেশন ছাড়াই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আরো কিছু পরামর্শ দিতে চাচ্ছিলেন আমি প্রশ্নগুলো করার আগে। স্যার আপনার আরো কি পরামর্শ ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হলো যে এটাই যে প্রথম যেটা যে আমি প্রথমে যেটা বললাম যে জীবনযাত্রা, আমরা যতদিন যাচ্ছে আসলে আমাদের জীবনযাত্রার স্টাইলটা হয়ে যাচ্ছে সেডেন্টারি ওয়ার্কার, মানে আমরা বসে বসে সারাক্ষণ বসে বসে কাজ করতেছি। ফলে মানুষ যখন বসে থাকে বা শুয়ে থাকে বেশি, বা বিশেষ করে বেড রিডেন মানুষদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন নড়াচড়া কম করবো, আমাদের বাউল যেটা কোলনের মুভমেন্টটাও কম হবে। ফলে কোলনের মুভমেন্ট কম হলে আমাদের কনস্টিপেশন হবে। কাজে এটা প্রিভেন্ট করার জন্য আমরা যতটুকু সম্ভব সেডেন্টারি ওয়ার্কটা অ্যাভয়েড করা, যদি না করতে পারি তাহলে অন্তত রেগুলার এক্সারসাইজ করব। এবং দ্বিতীয়ত হচ্ছে অধিক আঁশযুক্ত খাবার গ্রহণ করবো, পরিমিত পরিমাণ পানি পান করব। এবং মলদ্বারে কোনো সমস্যা দেখা দিলেই আমরা অহেতুক উদ্বিগ্ন না হয়ে, ক্যান্সারের ভয় না পেয়ে একজন বিশেষজ্ঞ সার্জন, যদি সম্ভব হয় তাহলে একজন কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেব। তাতে আমি মনে করি যে আমাদের এই যে উদ্বিগ্নের দিকটা আমরা অনেকখানি কমাতে পারবো এবং আমাদের রোগটা প্রাথমিক পর্যায়ে আমরা যে চিকিৎসা করি তাহলে অপারেশন না করে আমরা চিকিৎসা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে এসেছি। আপনি স্যার খুব চমৎকার সব তথ্য এবং পরামর্শ দিচ্ছিলেন। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। স্যার অনুষ্ঠান শেষ করার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সার্বিক কি পরামর্শ থাকবে মলদ্বারের এই ধরনের জটিলতা প্রতিরোধ বা প্রতিকারে?
আমি মনে করি যে মলদ্বারের রোগের চিকিৎসার থেকে প্রতিরোধ ব্যবস্থাটাই বেশি উত্তম। আপনি যদি একটু সচেতন হন তাহলে আপনার এই মলদ্বারের এই সমস্যাগুলো আমি মনে করি প্রতিরোধ করা সম্ভব। যেটা আমি আগে পরামর্শ দিলাম যে আপনার জীবনযাত্রার মানের পরিবর্তন করবেন, খাদ্য অভ্যাসের পরিবর্তন করবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন। এই 3টা কাজ করলে আমি মনে করি যে আপনার মলদ্বারের সমস্যা অনেকাংশ ক্ষেত্রেই আপনি এটা প্রতিরোধ করতে পারবেন। আর যদি দেখা দেয় তাহলে কোনো প্রকার লজ্জা বোধ না করে, কোনো হেজিটেট না করে আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ সার্জন বা যদি সম্ভব হয় তাহলে একজন কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন। এটাই আমার পরামর্শ। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার সব তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ তহিদুল ইসলাম স্যার। তিনি কথা বলছিলেন পাইলসের কারণ, চিকিৎসা, প্রতিকার নিয়ে। চমৎকার সব তথ্য এবং পরামর্শ পেয়েছি আমরা। আশা করি দর্শক আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং মলদ্বারের যে বিভিন্ন রকমের সমস্যাগুলোর কথা আজকে আমাদের এই লাইভে আমরা জানতে পারলাম, সেই সমস্যাগুলো যদি দেখা দেয় বা তার কোনো উপসর্গ যদি আপনাদের কারো লক্ষণ বা উপসর্গগুলো প্রকাশ পেলে অবশ্যই লজ্জাবোধ না করে সঠিক সময়ে যদি চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে মলদ্বারের এই ধরনের জটিলতা কিন্তু নিরাময়যোগ্য। দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ডেফলনের সৌজন্যে সার্বিয়ার নিবেদিত রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডেফলন এক্সপার্ট টকের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর ফারজানা আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।